আবারও শহর এলাকায় একাকী বৃদ্ধ বৃদ্ধা টার্গেট। দমদম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে এইভাবে ছুরি দেখিয়ে ভয় দেখিয়ে চুরি কোপের ভয় দেখিয়ে লুট, গয়না সহ টাকা পয়সা। সিসি ক্যামেরায় ছবি দেখুন, সিসি ক্যামেরার ছবি দেখাবো। মাথায় হেলমেট পরে ওই বাড়িতে ঢুকছে ডাকাত দল, হেলমেট পরে ঢুকছে, দেখুন ডাকাত দল ঢুকছে এবং দেখে নিচ্ছে ওপরে কি চিত্র, ওপরে কি করে ঢোকা যায়। এবং তারপরে অন্ধকার ঘরে বৃদ্ধ বৃদ্ধা প্রায় পঙ্গু নাকি জানা যাচ্ছে, অসুস্থ। সে অসুস্থ অবস্থাতেই তাদেরকে ছুরি কোপ দেখিয়ে গলার কাছে ছুরি নিয়ে গিয়ে তারপরে লুটপাট। কি ঘটেছিল, ঘটনাটা কখন ঘটেছিল, সরাসরি চলে যাব প্রতিনিধি সুস্মিতার কাছে। সুস্মিতা, দেখো, গতকাল মাঝরাত ঘড়ির কাঁটায় তখন 2:06 ডাকাত দল 6 সদস্যের তারা নলতা স্কুল রোড এলাকার যে বৃদ্ধ বৃদ্ধা দম্পতির বাড়ি সেখানে প্রবেশ করে। বাড়িটা একবার দেখাই। এই বাড়ি যেখানে তারা প্রবেশ করে, দোতলায় বৃদ্ধ বৃদ্ধা থাকতেন এবং বৃদ্ধ গত 6 থেকে 6.5 বছর তিনি পঙ্গু বা শারীরিকভাবে অক্ষম এবং তিনি প্যারালিসিস শয্যাশায়ী। বৃদ্ধ শঙ্কর কুমার মজুমদার, তার স্ত্রী পুতুল মজুমদার এই বাড়িতেই থাকতেন। তাদের ছেলে দেবাশিস মজুমদার দীর্ঘদিন মহারাষ্ট্রের পুনেতে কর্মরত। আর সেখানেই বৃদ্ধ দম্পতি তারা একা থাকতেন এবং গতকাল রাত 2:06 নাগাদ ডাকাত দল তারা সিসিটিভি ক্যামেরার নজরদারি এড়াতেই পুলিশের চোখে ধুলো দিতে মাথায় হেলমেট পরে তারা এই বাড়িতে প্রবেশ করে এবং সেখানে দোতলায় থাকা বৃদ্ধ বৃদ্ধা তাদের গলায় একেবারে ভোজালি ধরে, যেমনটা অভিযোগ, বৃদ্ধার স্পষ্ট মুখ চাপা দিয়ে এবং বারংবার ডাকাতদের তরফ থেকে বলা হয় যে চিৎকার চেঁচামেচি করলেই তাকে মেরে দেওয়া হবে, এমনটা ভয় দেখিয়েই সর্বস্ব লুট করে এবং নগদ টাকা থেকে আরম্ভ করে প্রাথমিক অবস্থায় আলমারির চাবি দিয়ে দিলেও বৃদ্ধা তিনি লকারের চাবি দেননি। যে কটি আলমারি ছিল বাড়িতে, সব আলমারির যে লকার, সেই লকার বেড়ে যাবতীয় যে সোনা গয়না থেকে আরম্ভ করে নগদ টাকা ছিল সবটাই লুট হয়েছে। আর এরকম জনবহুল এলাকা, হ্যাঁ, রাত 2টো, কিন্তু পরপর বাড়ি। তা সত্ত্বেও ডাকাতরা কি করে এই বাড়ি সম্পর্কে জানলো, দোতলায় উঠলো কিভাবে, এটা তো প্রশ্নই। কিন্তু আগে আতঙ্ক ছড়িয়েছে কিরকম দেখুন। আমি জানতে পারলাম জিনিসপত্র মানে সোনা দানা যা ছিল সব নিয়ে চলে গেছে। আমাকে ফোন করেছে আমার ওই ভাগনা বউ, পুনে থেকেই ফোন করেছে। আমি থাকি বাগুইহাটিতে, আমার এই বাড়িটা আমার নয়, আমার দিদির বাড়ি এটা। এবারে আমি সকালবেলা এসছি এই ফোন পাওয়ার পরে, এসে দেখছি দিদি খুবই নার্ভাস, ঠিকমতো বলতেও পারছে না কি নিয়ে গেছে না কিছু। দেখি সব লন্ডভন্ড, আলমারি খোলা, আর একটা শোকেস খোলা। এগুলো বলছে তো যে সকাল 3:30 4টার সময় ওরা বেরিয়ে গেছে, তাতেও পুলিশ দেখছে এগুলো। আমরা শুনে আমাদের অবাক লাগলো যে দুটো বয়স্ক, ও তো বয়স্ক মানে ও তো একবারই পঙ্গুই হয়ে আছে, আর ভদ্রমহিলাও তো অনেকটা বয়স না। আমরা তো সকালে শুনলাম, রাতের তো আর শুনিনি। মুখটা চেপে ধরে আর ভজালিটা গলায় দিয়ে তারপরে তো বলেছে চুপ, নাহলে তোর গলায় কেটে দেবো গলাটা। তারপর দেখলাম আলমারি ফালমারি সব খোলা, সব নাক ছবি, হাতে লোহা বাঁধা, চুড়ি, কানে সব খুলে নিয়েছে। তোর একটা গলায় যদি ছুরি ধরে থাকে আর যদি ওইরকমভাবে সব লুট করে, তাহলে ওরকম ভয় লাগবে না? স্বাভাবিক, আমরা শুনে ভয় লাগছে, আর ও চোখের সামনে দেখেছে ওইগুলো। ভয় তো লাগবেই, ভয় লাগবে না? আমরা সকাল 5টার সময় আমার ওয়াইফে উঠে তোমার আসলাম মর্নিং ওয়াক করে, তখন এখানে দেখছি যে এখানে চেঁচাচ্ছে, কান্নাকাটি করছে। তখন গিয়ে দেখছে যে ডাকাতি হয়ে গেছে। আমার 65-66 বছর বয়স, আজ পর্যন্ত আমরা জীবনে কোনোদিন দেখি না এই নলতা গ্রামে ডাকাতি। আতঙ্কিত স্বাভাবিক আতঙ্কিত মানে খুবই আতঙ্কিত। আমার তো এখন মনে হয় বাড়ি ফেলে কোথাও মানে যেতেও পারবো না, আমার বাড়িতেও কোনো সময় চলে যেতে পারে। জানা যাচ্ছে যে এই বাড়িতে, এই বড় বাড়িতে ভাড়া দেওয়া হয়েছিল নিচতলায়। ভাড়াটিয়া কি নেপথ্যে, এই ডাকাতির নেপথ্যে? ভাড়াটের সঙ্গে বৃদ্ধ দম্পতির কোনো গন্ডগোল হয়েছিল? যখন ডাকাতি হচ্ছে তখন এই ভাড়াটিয়ারা কোথায়? সরাসরি চলে যাব প্রতিনিধি সুস্মিতার কাছে। সুস্মিতা,
দেখো এই যে বাড়ি, যে বাড়িতে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা, ডাকাতির ঘটনা ঘটেছে, সেই বাড়ির গ্রাউন্ড ফ্লোর নিচের তলায় ভাড়া দেওয়া হতো। এবং যে বাড়িগুলো তুমি দেখছো, দেখো 1, 2 মার্ক করা রয়েছে এবং সেই ঘরেই ভাড়াটিয়ারা থাকতো। এবং গতকাল রাতে প্রশ্ন যেখানে আরো বেশি করে ঘনীভূত হচ্ছে, গতকাল রাতে যে ঘরের জানালা ভেঙে, জানলার গ্রিল এবং জানালা ভেঙে ডাকাতের দল প্রবেশ করে বলে মূলত জানা যাচ্ছে, সেই ঘরের যে ভাড়াটিয়া তিনি গতকাল রাতে ছিলেন না। আর সেখানেই প্রশ্ন আরো বেশি করে জোরালো হচ্ছে, সেই রাতে ভাড়াটিয়া, গতকাল রাতে ভাড়াটিয়া থাকলেন না, সেই রাতে এই ধরনের দুঃসাহসিক ঘটনা ঘটলো। সেই প্রশ্নের উত্তর খুঁজছে এই ভাড়াটিয়া কোথায় থাকেন, কোথা থেকে এসেছেন জানা যাচ্ছে? এই ভাড়াটিয়ার সঙ্গে বৃদ্ধ দম্পতির কিরকম সম্পর্ক ছিল জানা যাচ্ছে? দেখো বৃদ্ধ দম্পতির যারা ভাড়াটিয়া, সেই ভাড়াটিয়ার সঙ্গে কোনোভাবেই বৃদ্ধ দম্পতির ইদানিং কালে কোনো ঝামেলা ছিল না। তবে 6 মাস আগে যে ভাড়াটিয়ারা এখানে থাকতেন, দুটো ঘরে দুজন দম্পতি এই নিচের তলায় ভাড়া থাকতেন, তাদের সঙ্গে বৃদ্ধ বৃদ্ধার বচসা হয় এবং তারা পরবর্তী সময় এই ভাড়া বাড়ি ছেড়ে দেয়। কিন্তু এই ভাড়াটিয়ারা যারা থাকেন এই নিচের তলায়, তারা প্রত্যেকেই জেলা থেকে এসেছেন বলে খবর। এবং পুলিশ মূলত এই গোটা এলাকার যে সিসিটিভি ফুটেজ, যে রাস্তা দিয়ে মূলত দুষ্কৃতীরা ঢুকেছে, প্রবেশ করেছে বা বেরিয়েছে, সেই সমস্ত এলাকার সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে খতিয়ে দেখছে। এবং কেনই বা এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা বারংবার কেন সফট টার্গেট হয়ে যাচ্ছে বৃদ্ধ বৃদ্ধা, গোটা বিষয়টি এই মুহূর্তে তদন্ত করে দেখছে দমদম থানার পুলিশ আধিকারিকেরা। ওকে, ওই সব নিয়ে গেছে। আর আমার মাথায় 2-3টে টাক মারছে, আর গলায় ধরছে, এই ধরনের হাতে দিয়ে সব খুলকে সোনার সব নিয়ে গেছে, কেটে গেছে। দেখো না কি জানো এরকম একটা চওড়া, নাকের নিচে, কানের নিচে সব নিয়ে গেছে। আর বলে চিৎকার করলে মেরে দেবো। আমার কিছু নাই, অনেক মাইয়ে ভাড়া দিয়ে আসছে। হ্যাঁ, ও মুখ ঢাকা। কজন ছিল? ঘরে 4-5টা ঢুকছে, না 7টা দেখছি, ছোট ছোটটা। এইসব ঘটনাগুলো ঘটে নিজের দোষ। এরা কোনোদিনই সচেতন নয়। হ্যাঁ, পয়সার লোভে এরা মানে বাইরেকার লোকেদের ভাড়া দেয়। তার মধ্যে দুষ্কৃতও থাকতে পারে, ভালো লোকও থাকতে পারে। আমরা প্রত্যেককেই বলি যারা এই ভাড়া দিই, অন্তত আমাদের কাছে একটা করে কপি দিবে, থানায় একটা করে কপি দিবে। এরা সেগুলো পাত্তাই দেয়। বৃদ্ধা একা থাকলে ও থাকে, কিন্তু রেন্টাল আছে তো, মেস ছিল, তারা নিচে মেসের ছেলেগুলো কি করছিল, তারা এগুলো একটা তাহলে কেন ওই দিনই মেসের ছেলে ছিল না কেন? পুলিশ তদন্ত করে দেখুক। আজকাল এই রকম ধরনের ঘটনা ঘটছে, ভাড়া দেওয়ার সময় সতর্ক থাকুন। দেখিয়েছিলাম ডাকাত দল যখন ঢুকছে সিসি ক্যামেরার ছবি ধরা পড়েছে, যখন বেরিয়ে যাচ্ছে ডাকাত দল তখনও সিসি ক্যামেরার ছবি ধরা পড়লো। এখন দেখা যাক পুলিশ কত দূর পদক্ষেপ করে, কত দ্রুত দুষ্কৃতীদের ধরতে পারে। আর কার্তুজ উদ্ধার, অস্ত্র উদ্ধার ক্যানিংয়ে দেখিয়েছিলাম, তাতে আরো একজন গ্রেফতার, মোট গ্রেফতার 6। অস্ত্র পাচারে ধৃত শান্তনু সরকারের বাড়ি এটা, এখান থেকেই গ্রেফতার, অর্থাৎ বারুইপুর। এসটিএফ এর জালে আরো এক ধৃত বিবাদীবাগের অস্ত্র দোকানের কর্মী আমরা দেখিয়েছিলাম। বিবাদীবাগের দোকান, সেই দোকান থেকে বিক্রি হয়েছিল কার্তুজ, বেরিয়েছিল প্রচুর কার্তুজ। সরাসরি চলে যাব অর্পণের কাছে। এই শান্তনু কিভাবে জড়িত অর্পণ? দেখো, এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই দোকানে কাজ করার সুযোগ নিয়ে সে বাইরে কার্তুজ বিক্রি করত এবং সেখানে রশিদ এবং ফারুকের নাম উঠে এসেছে এবং সেখান থেকেই এই শান্তনু সরকারের নাম উঠে আসে। এবং চম্পাহাটির যে বাড়ি আমরা ছবি দেখাচ্ছি, এই বাড়িতে তার স্ত্রী, এই সন্তান নিয়ে তিনি এখানে থাকতেন। বেশ কয়েক বছর এই চম্পাহাটির বিভিন্ন এলাকায় তিনি ভাড়ায় থাকছিলেন। গত 2 বছর হলো সে জমি কিনেছে এবং সেই জমি কিনে এই বাড়ি সে তৈরি করেছে। পরিবারের সদস্য বলতে তার মায়ের সঙ্গে আমরা কথা বলতে সক্ষম হয়েছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে তেমন বাইরের কেউ বাড়িতে তেমন আসতেন না, তার ছেলে ভালো এবং এই ঘটনার সঙ্গে তার ছেলে জড়িত নয়। কিন্তু এসটিএফ এর পক্ষ থেকে তার নাম সরাসরি উঠে আসে, ফারুক এবং রশিদের নাম উঠে এসেছে। ফারুক অস্ত্র নিয়ে রশিদের কাছে বিক্রি করে, এই আগ্নেয়াস্ত্র বিক্রির পিছনে শান্তনুর হাত রয়েছে, এমনটাই এসটিএফ সূত্রে খবর। আপনার কাছে আপনার ছেলে ভালো, কিন্তু এসটিএফ এর কাছে আপনার ছেলে ভালো নয়। কিছু না পেলে তো আর এসটিএফ গ্রেফতার করতো না। কি বলছেন শান্তনুর মা, দেখুন। আমাকে সকালবেলা ফোন করে ডাকলো, আমি আসলাম, বলে মেয়ে
তুমি এসো মেয়ে দুটোর কাছে থাকো। ছেলে এনসিদাতে কাজ করতো। মানে কি কোন দোকান এটা? এনসিদা বন্দুকের দোকান। ছেলে কি গুলি ফুলি বিক্রি করতে বাইরে, বন্দুক বিক্রি করতে? না 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 না, ওসব কোনো খবর, ওসব ওর ভেতরে কোনো খবরই নেই বাবা। ও খুব ভালো ছিল, ও একদম নিডি ম্যান যাকে বলে। এর আগে কি কখনো পুলিশ ধরেছিল? না 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 না, কোনো দিন এরম কেস হয়নি। আমিও তো ডেলাউসিতে কাজ করতাম, কোনো দিন ওর কোনো ব্যাড রিপোর্ট পাওয়া যায়নি।